আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2025-এ পরিমিতি অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আজকে সমাধান করব। ওকে, তো শুরু করা যাক। ক নাম্বার প্রশ্ন, কোনো মিনারের দৈর্ঘ্য 20 মিটার ও উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারের ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের এখানে বলছে প্রশ্নে যে কোনো মিনার, তাহলে আমাদের প্রথমে আগে জানতে হবে মিনার জিনিসটা কি, মিনার কাকে বলে বা মিনার আমরা কিভাবে চিনবো। অনেকেই তোমরা আসো মিনার চিনো না, হ্যাঁ? তো মিনারটা হচ্ছে এরকম লম্বা আকারে থাকে, মিনার হচ্ছে এরকম লম্বা আকারে থাকে। হ্যাঁ, মিনার জিনিসটা হচ্ছে এরকম সোজা আকারে, মনে করে একটা বাঁশ অথবা একটা পিলার মানে খুঁটি এরকম সোজা লম্বা আকারে থাকে, ওটাকে মিনার বলা হয়। যেমন মসজিদে তোমরা মিনার দেখতে পাও, তোমাদের আশেপাশে যখন মসজিদ আছে না, তো মসজিদ যদি দেখো যাও, মসজিদে যদি দেখো যে মসজিদের মিনার থাকে। তারপরে তোমরা অনেকে হয়তো এই মিনার শব্দটা শুনেছো, বাইতুল মুকাররমের একটা মিনার, হ্যাঁ? তো এরকম আর কি, মিনার জিনিসটা হচ্ছে এরকম লম্বা আকারে থাকে। হ্যাঁ, তো মসজিদে কি এই মিনারের উপরে মাইক ঝোলানো থাকে, যে মাইকে যে আজান আমরা শুনতে পাই সেই মাইক। ঠিক আছে, তো আমরা মিনার জিনিসটা বুঝলাম যে এরকম লম্বা আকারে থাকে। ও উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারের ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আসছে উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারের ছায়ার দৈর্ঘ্য। এখানে উন্নতি কোণ জিনিসটা কি সেটা আমার বুঝতে হবে। তো তার আগে আমাকে জানতে হবে এখানে যে ছায়ার দৈর্ঘ্য। যদি এটা মিনার হয়, এটা কি ও এর উপর পর্যন্ত। মিনার মনে করে নির্দিষ্ট একটা পরিমাপ থাকে, মানে হয়তো কোনো একটা খুঁটি অথবা পিলারের নির্দিষ্ট একটা পরিমাণ থাকে। ওকে, সো এটা যদি হয় তাহলে এর ছায়ার দৈর্ঘ্য, ছায়া কোন সময় পড়বে, মনে করে একটা বস্তুর উপর ছায়া কোন সময় পড়তে পারে। মনে করে যে কোনো সূর্য কি যে কোনো বাঁকা অবস্থান থেকে যদি সূর্য পড়ে, যেমন এখান থেকে যদি সূর্যের আলো, এটা কি সূর্য, এটা সূর্য, এখান থেকে যদি সূর্যের আলো এসে পড়ে এই এই বিশের উপর, মিনারের উপর, তাহলে কি এইভাবে হবে। তাহলে এর কি ছায়ার দৈর্ঘ্য কি এইভাবে পড়বে, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য এইদিকে পড়বে। আর যদি সূর্যের আলো এই দিক থেকে আসে তাহলে কি এই দিক থেকে পড়বে, এই দিক থেকে পড়বে। ওকে, তো আমরা ধরলাম মনে করো এই দিক থেকে ছায়ার দৈর্ঘ্য, এই দিক থেকে কি সূর্যের আলো পড়বে। তো তাহলে কি এটা, তাহলে এটা হবে কি ছায়ার দৈর্ঘ্য। ওকে, তো আমরা এটা হচ্ছে ছায়ার, এখানে ছায়া পড়বে আর ছায়ার দৈর্ঘ্য হবে কোনটা, এই যে এই বিন্দু, এটা কি ভূমি। সো এটা হবে এর ছায়ার দৈর্ঘ্য, মনে করো এটা আমরা এক্স ধরলাম। আর এই যে মিনারের দৈর্ঘ্য, মিনারের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে কত 20। ওকে, তাহলে আমরা এটা দেখো একটা ত্রিভুজ হয়ে গেছে, একটা ত্রিভুজ হয়ে গেছে এ বি সি। এ বি সি একটা ত্রিভুজ হয়ে গেছে। এ বি সি ত্রিভুজ কি ত্রিভুজ দেখো, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কেন, এটা 90 ডিগ্রি, এই কোণের মান কত 90 ডিগ্রি। তো একটা কোণের মান যখন 90 ডিগ্রি হয় তখন তাকে আমরা কি বলে থাকি, সেটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, বুঝতে পারছো আমার কথা। এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তো সমকোণী ত্রিভুজের অর্থাৎ অপোজিট পাশে, এই যে বিপরীত পাশে, এটাকে আমরা কি বলে থাকি, অতিভুজ। এটাকে আমরা কি বলে থাকি, অতিভুজ। বুঝতে পারছো। এখন আসি আমরা উন্নতি কোণ, যে উন্নতি কোণ জিনিসটা কি। এমনকি তোমার প্রশ্নে অর্থাৎ 2025 সালে এসেছে উন্নতি কোণ, তোমাদের সময় কিন্তু এটাও আসতে পারে, হ্যাঁ, যে যেখান থেকে ছায়া বিন্দু সৃষ্টি হয়েছে সেই কোণের মান, অর্থাৎ এই কোণের মানও দিয়ে দিতে পারে। এই কোণের মান দিয়ে বললেও তোমরা কি ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে পারো। আমরা হয়তো সেটা আমি বুঝাই দেবো, তার আগে আমরা উন্নতি কোণ জিনিসটা কি সেটা আগে বুঝি। তো উন্নতি কোণ বুঝতে হলে তোমাকে আগে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে উন্নতি কোণ কোথা থেকে সৃষ্টি হয় কিংবা উন্নতি কোণ কিভাবে সৃষ্টি হয় সেটা। তো সেটার জন্য আমি একটা গাছ আঁকি, একটা গাছ, মনে করে একটা গাছ আঁকলাম। আমি এত ভালো আর্ট পারি না, তারপর সুন্দর করার চেষ্টা করলাম যতটুকু সম্ভব। হ্যাঁ, এটা গাছ, একটা গাছ, মনে করো এটা কি একটা ভূমি, একটা ভূমি। তো এখানে পাখি আছে, পাখি আঁকতে পারি না, সো জাস্ট বোঝানোর জন্য এরকম দিলাম তোমাদের। তো একটা পাখি আছে, বুঝছো, একটা পাখি আছে। হ্যাঁ, তো এই পাখিটা, মনে করো এই গাছে এখানে একটা ঢাল বা এখানে একটা ঢাল, তো এই ঢালের উপরে তোমার কি অবস্থান করছে এই পাখিটা। তো এই ঢালের উপর যখন অবস্থান করছে তখন আমরা কি এইখান থেকে দেখতে পারবো, দেখতে পারবো না। কেন পারবো না, কারণ কি উপরে পাতা আছে। তো এই পাতার কারণে কি আমরা এটা দেখতে পারবো না। তাহলে এই পাখিটা দেখার জন্য আমাদের কি এক্স পাশ থেকে আসতে হবে, অর্থাৎ এইখান থেকে দেখতে হবে। হ্যাঁ, তো এখানে মনে করো একজন মানুষ আছে, এখানে একজন মানুষ আছে, এর চোখ মনে করো এটা। হ্যাঁ, তো এর চোখ মনে করো এটা। বুঝতে পারছো আমার কথা। হ্যাঁ, এবার এখানে যদি পাখি হয়, এখান থেকে এর চোখ
তো এখান থেকে অবশ্যই সে দেখতে পারবে। তাহলে কি এই পাখি থেকে তার চোখের যে একটা দেখতে পেয়েছে, এখানে কি একটা কি রশ্মি সৃষ্টি হয়েছে, একটা রশ্মি সৃষ্টি হয়েছে, বুঝতে পারছো? একটা রশ্মি সৃষ্টি হয়েছে। তাহলে এই উন্নতিকোণ জিনিসটা এরকম যে তুমি যে বস্তুটা দেখতেছো কোন বিন্দু থেকে দেখতেছো, এই চোখের এখান থেকে, তো এখানে একটা রশ্মি সৃষ্টি হয়েছে, এই কোণটাই হচ্ছে উন্নতিকোণ, এই কোণটাই হচ্ছে উন্নতিকোণ, এই কোণটাই হচ্ছে উন্নতিকোণ, বুঝতে পারছো আমার কথা? এই কোণটা হচ্ছে উন্নতিকোণ। তাহলে দেখো এই বিন্দু এটা যদি পিলার হয়, এই পিলারে তুমি তো এখান থেকে দেখতে পারবে না, পারবে না। ওকে, এই পিলার এখান থেকে তো দেখতে পারবে না। তাহলে এইটা দেখার জন্য, অথবা এই যে ছায়া পড়ছে কোন জায়গা থেকে ছায়া পড়ছে, যেখানে ছায়ার বিন্দুটা শেষ হয়েছে সেখান থেকে তো অবশ্যই তুমি এখানে দেখতে পারবা, দেখতে পারবা না? দেখতে পারবা। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের উন্নতি কোণ, এটার মান দেওয়া আছে কত? 30 ডিগ্রি। তাহলে দেখো এই প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? উন্নতি কোণ দেওয়া আছে, লম্ব, তারপরে কি লম্ব দেওয়া আছে, আর এটা কি এক্স, এটা হলো ভূমির দৈর্ঘ্য, এটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য, বা আমরা এটা হলো ভূমি, এই কোণের ক্ষেত্রে এটা ভূমি, এটা কি লম্ব। আমরা জানি কি ভূমির সাথে, অর্থাৎ যে উন্নতি কোণের সাথে সংস্পর্শে যে বাহু থাকে সেটা হলো ভূমি, এর লম্বাকার যেটা থাকে সেটা তো লম্ব, আর অতিভুজ তো ফিক্সড থাকে, বুঝতে পারছো? এখন হলো মিনারের ছায়ার দৈর্ঘ্য, তো মিনারের ছায়া কোনটা? এই যে বিসি হচ্ছে মিনারের ছায়ার দৈর্ঘ্য। এখন দেখো আমরা কিভাবে এই মিনারের ছায়ার দৈর্ঘ্যটা নির্ণয় করব। আমার এখানে মান দেওয়া আছে কি, একটা মান, দুইটা মান আছে, একটা হচ্ছে কোণ আর একটা হচ্ছে বাহুর মান দেওয়া আছে, আর একটা বাহুর মান বের করব। তাহলে আমরা একটা কোণের মান জানি, একটা বাহুর মান জানি, আরেকটা বাহুর মান বের করতে পারি কি দিয়ে? ত্রিকোণমিতিক সাইন। ত্রিকোণমিতিক সাইন কেমন? মনে করো ট্যান থেটা, সাইন থেটা, কস থেটা। ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই থেটার মান দিয়ে, যদি একটা কোণের মান দেওয়া থাকে, বাদ বাকি যদি দুইটা বাহু থাকে, যে কোনো একটা বাহুর মান থাকলে আর একটা বাহুর মান আমরা বের করতে পারি। ওকে, তো ট্যান থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা সমান কি জানি, কস থিটা সমান কি জানি, এটা আমরা একটু জেনে নিই। কারণ যদি 2025 সালে ট্যান থিটা থেকে প্রশ্ন আসছে, তোমাদের সময় কিন্তু প্রশ্নটা একটু ঘুরে পেঁচিয়ে সাইন থিটা কস থিটাও দিতে পারে, বুঝতে পারছো আমার কথা? তো সাইন থিটা কস থিটাও দিতে পারে, তাহলে অবশ্যই আমাদের কি সাইন থিটা এবং কস থিটাও জানতে হবে। কারণ পরীক্ষায় কোনটা আসে সেটা তো আমিও জানি না, তুমিও জানো না। আমি তোমাদের আগেই বলেছি আমার এই ক্লাসে তুমি একদম মনে করো কনসেপ্ট, এই যে কনসেপ্ট থেকে প্রশ্ন এসেছে সেই কনসেপ্ট রিলেটেড যত ম্যাথ আছে কিংবা কিভাবে প্রশ্ন আসতে পারে সবকিছুই তোমাকে পড়ানো হবে। ওকে, তো ট্যান থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। সাইন থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে লম্ব আছে ভূমি আছে, তাহলে আমরা কোনটা কোনটা নিব? কোন ত্রিকোণমিতিক সাইনটা নিব? অবশ্যই এটা ট্যান লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটা নেবো। তাহলে আমরা চলো এই ম্যাথটা একটু সলভ করি। তোমরা হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছো, আমি এখন এই ম্যাথটা সলভ করব। ট্যান থিটা সমান, এখানে লম্ব, লম্ব কি আছে? লম্ব হচ্ছে এ বি, আর ভূমি হচ্ছে কি বিসি, বিসি। তাহলে ট্যান থিটার মান কত? এখানে 30 ডিগ্রি, এ বি এর মান 20, বিসি এর মান কত? এক্স, বা এক্স যদি আড়াআড়ি গুণ করি, এক্স গুণ ট্যান 30 সমান 20, বা এক্স সমান 20/tan 30। এবার আমরা মান বসিয়ে দিই। 20/tan 30 মান কত? tan 30 মান কত? 1/√3, 1/√3, বা √3 গুণ 20। তাহলে √3 গুণ 20 কত আসে? 11.54 মিটার। x সমান 11.54 মিটার। ওকে, এখানে কিন্তু আমাদের একক দিতে হবে, একক না দিলে পরীক্ষায় মনে করো এক
টিচার যদি মনে করে 1 মার্ক কেটেও নিতে পারে। তাহলে আমাদের এটাই কি অ্যান্সার, বুঝতে পারছো? তাহলে এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাই। খ নাম্বার প্রশ্ন বলছে 1 নং ব্যবহার করে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো 1 নং কি বলা আছে, 1 নংটা অর্থাৎ উদ্দীপকের 1 নং। হ্যাঁ, তো 1 নং এ বলছে 75 মিটার উঁচু একটি খুঁটি। তাহলে আমরা চিত্র আঁকি। তোমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে মানে অঙ্ক বোঝার ক্ষেত্রে তোমাদের সবচেয়ে প্রধান উপায় হচ্ছে যখন চিত্র আঁকতে বলবে, প্রশ্ন বলবে, সেই অনুযায়ী চিত্র আঁকবা। যদি চিত্র আঁকতে পারো সঠিকভাবে তাহলে মনে করো অঙ্ক 50% এখানে হয়ে গেছে, বাদ বাকিটুক তুমি বুঝতে পারলে হয়ে যাবে, ক্যালকুলেশন করতে পারলে হয়ে যাবে। চিত্র আঁকতে পারলে তোমার অঙ্ক হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? দেখো এই চিত্রটা আমরা আঁকলাম, এখন দেখো কিভাবে আঁকি আমরা, আর দেখো অঙ্কটা করি কিভাবে একটু দেখো। 75 মিটার উঁচু একটি খুঁটি জোরে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়, অর্থাৎ যে সম্পূর্ণ খুঁটি জোরে ভেঙে গেছে কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই, সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়। মনে করো এইখান থেকে অর্থাৎ 23 মিটার উচ্চতায় ভেঙে গেছে, এখানে আমাকে প্রশ্নে বলে নাই কত মিটার উচ্চতায় ভেঙে গেছে, মনে করো 23 মিটার উচ্চতায় ভেঙে গেল। তাহলে এটা কি এভাবে এটা ভেঙে এই দিকে, তাহলে এখানে কি ঝুলে থাকবে, অবশ্যই ঝুলে থাকবে। সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, অর্থাৎ এই যে দণ্ডায়মান অংশ, এটা কি দণ্ডায়মান অংশের সাথে কোণ উৎপন্ন করছে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন বলছে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য, অর্থাৎ খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এই উচ্চতায় যে ভাঙছে এই দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে সম্পূর্ণটা যদি তোমার 75 হয়, সম্পূর্ণটা 75 আর এইচ উচ্চতায় ভাঙছে, তার মানে এখান থেকে এইখানের উচ্চতা কত? এইচ। তাহলে এইটা তোমার এই ভাঙা অংশের দৈর্ঘ্য কত হবে? 75 মাইনাস এইচ। তাহলে এই ভাঙা অংশের দৈর্ঘ্য আর এই যে যেটা হেলে গেছে এটা কি সমান, কারণ কি এটা হচ্ছে সমান, বুঝতে পারছো? তাহলে দেখো এখানেও কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানেও একটা ত্রিভুজ হয়েছে। এটা কি মনে করো এটা এ, এটা বি, এটা সি, এটা এই যে এটা কত 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে অতিভুজ, এই বাহুটা হচ্ছে অতিভুজ, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে এই কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি, এখানে এইচ আর অতিভুজ, এইখানে এইচ এটা কি ভূমি, এখানে ভূমি আর অতিভুজ আছে, ভূমি আর অতিভুজ আছে, বুঝতে পারছো? তো 75 মাইনাস এইচ আমরা এইটা নির্ণয় করব। তাহলে 75 মাইনাস এইচ এই মানটা আমরা নির্ণয় করবো। তো এখানে আমাদের কিসের মান লাগবে? এইচ এর মান জানতে হবে, আমরা এইচ এর মান জানি না, তাহলে আমরা এইচ এর মানটা বের করি। তো ভূমি আর অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজের ক্ষেত্রে আমরা কোন ত্রিকোণমিতিক সাইড নিতে পারি? দেখো ভূমি আর অতিভুজের ক্ষেত্রে আমরা cos θ আমরা নিতে পারি। cos θ সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা প্রশ্নে লিখি cos θ। হ্যাঁ, তো এখানে cos θ একবার মান বসিয়ে দিই, তোমরা তো দেখছো, একবার মান বসিয়ে দিই। cos 30 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ, ভূমির মান কত? এইচ, অতিভুজ 75 মাইনাস এইচ, 75 মাইনাস এইচ বা cos 30 ডিগ্রি √3/2 এইচ ডিভাইডেড 75 মাইনাস এইচ। এখন আমরা আর গুণ করব, তাহলে √3 গুণ 75 মাইনাস √3 এইচ সমান কত? 2h। এখন যে এইচ গুলো আছে না, এইচ গুলো আমরা একসাথে করব, তাহলে 2h প্লাস √3h সমান √3 গুণ 75। এখন আমরা এখান থেকে দেখো এইচ কমন যাই, কারণ দুটার মধ্যে কি এইচ কমন আছে, তাহলে তাকে কি 2 প্লাস √3 সমান √3 গুণ 75 বা এখন দেখো এইচ এর মান আমরা বের করব, তাহলে এই 2 প্লাস √3 এখানে গুণ আকার আছে, ডান পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে √3 গুণ 75 ডিভাইডেড 2 প্লাস √3, দেখো সমান কত আসে? 75 গুণ গুণ √3। তোমরা ম্যাথ করার সময় অবশ্যই ক্যালকুলেশন, অর্থাৎ ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটর নিয়ে বসবা, আর ছোট ছোট ম্যাথ, ছোট ছোট ক্যালকুলেশন তোমরা মুখেই করার চেষ্টা করবা। কারণ তোমরা যখন অ্যাডমিশন দিবা বিভিন্ন রকম ভার্সিটিতে, তখন কিন্তু এই ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, এমনকি নিজের মেধা মানে করো মাথাও অনেক ভালো কাজ করার জন্য, হ্যাঁ,
তো আমরা অবশ্যই ছোট ছোট ক্যালকুলেশন করার জন্য আমরা কি করব, যেগুলো হাতে করা যায় সেগুলো হাতেই করব, বাদ বাকিগুলো ক্যালকুলেটরে করতে হবে। তো এই সময় আমরা বেরোছে কত 34.8 মিটার। তোমরা কিন্তু পরীক্ষায় অনেক ক্ষেত্রেই এই পর্যন্ত অ্যান্সার লিখে চলে আসবা। হ্যাঁ, কেন করবা? কারণ আমরা এই মান বের করে ফেলছি, প্রশ্নটা হয়তো বুঝতে পারো নাই, কিন্তু আমাদের এই প্রশ্নে বলছে কি দেখো, প্রশ্নে বলছে ভাঙা অংশের দৈর্ঘ্য, আর আমরা ভাঙা অংশের দৈর্ঘ্যটা ধরেছি কত 75 - 8। আবার অনেকেই ভাঙা অংশের দৈর্ঘ্যটা এইচ ধরবে, তোমার মন ইচ্ছা, ঠিক আছে। সো আমাদের এখানে বলছে নাকি ভাঙা অংশের দৈর্ঘ্য সম্পূর্ণটা কত 75 - 8। তাহলে আর এইচটা কত, এইচটা হচ্ছে এত উচ্চতার উপরে ভাঙবে, তার মানে কি 34.8 মিটার উচ্চতায় যে ভাঙবে। এখন ভাঙা অংশের দৈর্ঘ্য কত হবে, এখন ভাঙা অংশের দৈর্ঘ্য 75 থেকে বিয়োগ দিলে কিন্তু ভাঙা অংশের আমরা দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। ভাঙা অংশের দৈর্ঘ্য, ভাঙা অংশের দৈর্ঘ্য হচ্ছে 75 - 34.8। তাহলে দেখো ভাঙা অংশের দৈর্ঘ্য কত হয়, 75 - 34.8, 14.2 মিটার, 14.2 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখান থেকে কিন্তু প্রশ্ন এভাবে আসতে পারে, কত উচ্চতায় ঘুড়িটি ভেঙে গেলে এত কোণ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে 34.8 মিটার। আর যখন বলবে এরকম যে ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, তখন কি আমাদের এইটুকু করতে হবে, বুঝতে পারছো? তো এখান থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে। এবার আমরা গ নাম্বার প্রশ্ন সলভ করব। গ নাম্বার প্রশ্ন বলছে 2 নং ব্যবহার করে ভূমি থেকে বেলুনের উচ্চতা নির্ণয় করো। এখন দেখো পি ও কিউ দুইটি স্থানের মধ্যবর্তী, তার মানে পি ও কিউ দুইটা স্থান, তাহলে মনে করো এটা একটা পি, এটা হচ্ছে কিউ, দুইটি কোনো স্থানের মধ্যবর্তী, তাহলে কি এটা মধ্যবর্তী মনে করলাম এই বিন্দু, ওকে মধ্যবর্তী একটা নিলাম। একটি বেলুন উঠছে, তাহলে মধ্যবর্তী কোনো একটা জায়গায় বেলুন উঠছে, তার মানে করে এটা মধ্যবর্তী বেলুন, এটা তো ভূমি, তো ভূমিতে তো আর বেলুন ওড়ে না, উঠতে পারে না বা ওড়েও না, তাহলে কি এর উচ্চতা লাগবে, অথবা কি এই যে, তাহলে মনে করো এখানে একটা বেলুন উঠছে, বুঝতে পারছো? তো এখানে একটা বেলুন উঠছে, এই বিন্দুটা মনে করো দিলাম বি। হ্যাঁ, এটা এখানে একটা নির্দিষ্ট স্থান বেলুন উঠছে, অবস্থানে পি ও কিউ এর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। তাহলে পি এবং কিউ এর কোণ দেওয়া আছে, অবনতি মানে কোণ, তাহলে কি এরকম একটা দণ্ডায়মান অংশ দিলাম। হ্যাঁ, তাহলে এই পি এর কোণের মান কত আছে 30 ডিগ্রি, যথাক্রমে 30 ডিগ্রি, আর কিউ এর মান আছে কত 60 ডিগ্রি। আবার এবং কি বলছে পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 750। ওকে, তো এখন প্রশ্ন বলছে ভূমি থেকে বেলুনের উচ্চতা নির্ণয় করো, তার মানে ভূমি এটা, বেলুন এটা, এর উচ্চতা নির্ণয় করতে বলছে। তার মানে মনে করো এটা এইচ, এই এইচ এর মানটা আমরা নির্ণয় করব। চিত্র আঁকা কমপ্লিট। আমি আগে বলছি প্রশ্নে যদি তুমি চিত্র আঁকো, তোমার ম্যাথ মনে করো হয়ে গেছে অর্ধেক। হ্যাঁ, তো এই প্রশ্নের ক্ষেত্রে দেখো চিত্র আঁকা কমপ্লিট। এখানে কিন্তু দেখো দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, বিপি, এখানে একটা বিন্দু নাম দিই, মনে করো এটা ডি দিলাম, তাহলে বিপিডি, বিপি, বিডি কিউ, দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দুইটা ত্রিভুজ দেখো, একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, বুঝতে পারছো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে আর এটা অতিভুজ, এটা অতিভুজ। ওকে, তো এখন আমাকে কি বলছে এইচ এর মান নির্ণয় করতে বলছে, আর কোনো কিছুই দেওয়া নাই। এখানে আমি বলছি যে আমরা বাহু বের করতে পারি, হ্যাঁ, যে ত্রিকোণমিতিক সাইন দরকার, তাহলে ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করলে একটা কোণের মান দেওয়া আছে আর একটা বাহুর মান দেওয়া থাকলেই আমরা আরেকটি বাহু বের করতে পারি, কিন্তু এখানে একটা বাহুর মানও দেওয়া নাই, শুধু কোণের মান দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? চলো এই প্রশ্নটা একটু সলভ করি। তাহলে মনে করো প্রথমে আমরা ত্রিভুজ বিপিডি নিই, বিপিডি। তো বিপিডি ক্ষেত্রে আমাদের কি দেখো পিডি নির্ণয় করব, পিডি কেন নির্ণয় করব আর ডি কিউ নির্ণয় করব কেন? কারণ দেখো পিডি প্লাস ডি কিউ সমান কত 750, তাহলে পিডি ডি কিউ এই দুটো যদি বের করি, তাহলে কি আমরা কিন্তু এই যে পিডি আমরা তারপরে ডি কিউ এই বাহুগুলোর মানও আমরা বের করতে পারবো, বুঝতে পারছো? সো আমরা একবারে শুরু করি, প্রথমে অতিভুজ নিব না, তাহলে এই কোণের ক্ষেত্রে এটা কি ভূমি, তাহলে আমাদের কি ভূমি আর কি এটা হলো লম্ব, তাহলে ভূমি আর লম্ব আছে, সেক্ষেত্রে আমরা কোন ত্রিকোণমিতিক সাইন নিব? অবশ্যই কি ট্যান, কারণ ট্যান সমান আমরা কে জানি, ট্যান সেটার সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে এখানে ট্যান
30 ডিগ্রি। tan 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব কত, লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে পিডি। তাহলে এখানে পিডি সমান লিখতে পারি এইচ ডিভাইডেড tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মান কত, 1/√3, এইচ ডিভাইডেড 1/√3, তাহলে আসলে কত, √3 এইচ। তাহলে পিডি এর মান আমরা বের করছি। হ্যাঁ, সুতরাং পিডি সমান কত, √3 এইচ। এখন আমরা ত্রিভুজ আরেকটা আছে, সেটা হচ্ছে বি কিউডি। বি কিউডি সেম, একই। তাহলে এখানে tan 60 ডিগ্রি, এখানে লম্ব কত এইচ আর ভূমি ডি কিউ। এখানে দেখো এইচটা কিন্তু সাধারণ বাহু, কারণ এই বাহুটাই দুটা ত্রিভুজের ক্ষেত্রে কি ব্যবহৃত হচ্ছে। তো tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান √3 ডিভাইডেড এইচ ডিভাইডেড ডি কিউ বা ডি কিউ সমান এইচ ডিভাইডেড √3। এখন আমরা শর্ত মতে লিখব। তাহলে আমরা কি পি কিউ ডি কিউ এর মান বের করছি, পি কিউ ডি কিউ এর মান বের করছি। এখন সত্য মতে জিনিসটা কি, সত্য হচ্ছে পি কিউ সমান দেওয়া আছে কত, পি কিউ সমান দেওয়া আছে 750। এখন পি কিউ রে দেখো দুইটা ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে পিডি আর একটা হচ্ছে ডি কিউ। এখন তুমি বলতে পারো ভাইয়া অনেকেই তোমরা এটা করবা, কি করবা দেখো, অনেকেই তোমরা এই যে পিডি সমান লিখতে পারো, লিখে দিবে 750/2। কেন লিখবা, তোমরা মনে করবা যে যেহেতু বিডি লম্ব আকারে আছে, তো লম্ব আকারে থাকলে পি কিউ এর কি এই দুইটা বাহু পিডি এবং ডি কিউ সমান। কিন্তু এখানে দেখো প্রশ্নে কোন জায়গায় বলা নাই যে পিডি ডি বিন্দুটা হবে, অর্থাৎ বেলুন যে উচ্চতায় উঠবে সেটা পি কিউ এর মধ্যবর্তী কোনো একটা স্থানে বলছে, একদম বলে নাই যে মধ্য বিন্দুতে উৎপন্ন করবে। বুঝতে পারছো? তো একদম মধ্যখানেও কিন্তু না, যে কোনো এক সাইডেও হইতে পারে। তাহলে দেখো পিডি প্লাস ডি কিউ এটা আমরা লিখতে পারি। তাহলে পিডি প্লাস ডি কিউ, পিডি প্লাস ডি কিউ সমান কত, 750। তাহলে পিডি প্লাস ডি কিউ, পিডি মান আমরা কত বের করছি, √3h প্লাস ডি কিউ এর মান বের করছি কত, এইচ ডিভাইডেড √3 সমান 750। ওকে, তাহলে দেখো এখান দুটা থেকে এইচ কমন যায়, তাহলে এইচ কমন গেলে থাকে √3 প্লাস 1/√3 সমান 750, বা এইচ সমান 750 ডিভাইডেড √3 প্লাস 1/√3। তাহলে দেখো মান কত আসে, 750 ডিভাইডেড √3 প্লাস 1 ডিভাইডেড √3, 324 324.759। আমি অবাক হয়ে গেছিলাম যে এই মানটা কিভাবে আসলো, পরে দেখি না এখানে তো পিডি এর পি কিউ এর মানই আছে 750। দেখলাম ক্যালকুলেশন ভুল হয়েছে কিনা, 324.759, তাহলে এত মিটার। তাহলে কি আমরা উচ্চতা বের করছি। বুঝতে পারছো? প্রশ্নে দেখো আমরা কি করছি, প্রথমে একটু ওভারঅল বলে দেই। প্রশ্নে আমরা করছি কি, একদম ক নাম্বার থেকে আমরা কি একটু দেখাই দিই যে আমরা ক নাম্বারে কি করছি। ক নাম্বারে কি করছি দেখো, ক নাম্বারে কি আমাদের প্রথমে উন্নতি কোণ দেওয়া আছে, একটা বাহুর মান দেওয়া আছে, ত্রিকোণমিতিক সাইন দিয়ে আমরা কি বাহুর মানটা নির্ণয় করছি। বুঝতে পারছো? এখানে কি প্রথমে আমরা আগে কি চিত্র রাখছি, ক নাম্বারে চিত্র রাখছি, খ নাম্বারেও কি প্রথমে আগে চিত্র রাখছি। তো খ নাম্বারে প্রথমে আমরা কি করছি, ত্রিকোণমিতিক সাইন দিয়ে আগে এইচ এর মান বের করছি। হ্যাঁ, কারণ আমাদের এখানে এইচ এর মানটা জানা নাই, তো এইচ এর ত্রিকোণমিতিক সাইন দিয়ে আমরা ক্যালকুলেশন করে এইচ এর মানটা নির্ণয় করছি। এইচ এর মান কিভাবে নির্ণয় করছি, এই যে cos 30 ডিগ্রি সমান এইচ ডিভাইডেড 75 মাইনাস এইচ। হ্যাঁ, তো এটা নির্ণয় করছি কিভাবে, কারণ আমার এখানে দুইটা বাহুর মান আছে, দুইটা বাহুর মান জানি, আর দুইটা বাহুর মান জানলে তো আমরা অবশ্যই মান বের করতে পারবো। এবং ভাঙাংশের দৈর্ঘ্য, তারপরে বিয়োগ করছি। এটা প্রথমে তো আমাদের চিত্র রাখতে হবে। হ্যাঁ, তো প্রশ্ন বলছে যে এই মানে একটা নির্দিষ্ট উচ্চতায় দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অর্থাৎ ভেঙে যাবে। তো সেই অনুযায়ী প্রশ্নে যাওয়া বলছে, সেই অনুযায়ী চিত্র রাখছি, সেই অনুযায়ী এটা কমপ্লিট করছি।
গ নাম্বারও সেম। গ নাম্বার প্রথমে আগে চিত্র আঁকতে হবে। চিত্রটা কিভাবে বলছে, পি কিউ এর মধ্যবর্তী কোন স্থানে বেলুন উঠছে, তাহলে পি কিউ এর মধ্যবর্তী স্থানে বেলুন উঠছে, তারপরে কোণ উৎপন্ন করছে 30 ডিগ্রি 60 ডিগ্রি, এরপরে কি একটা লম্ব চিহ্ন আঁকলাম। হ্যাঁ, ওকে, এখানে দেখি যে দুটো ত্রিভুজ উৎপন্ন করছে। তো দুটো ত্রিভুজ উৎপন্ন করলে দুটো ত্রিকোণমিতিক সাইন দিয়ে আমরা কি বাহুর মানগুলো নির্ণয় করছি, কারণ এখানে বাহুর মান দেওয়া ছিল না। এরপরে সত্যমত দিয়ে আমরা কি বাহুর মানগুলো বের করছি, বাহুর মান দিয়ে আমরা কি উচ্চতা নির্ণয় করলাম। ওকে, তো এই পর্যন্তই আজকের ক্লাস। ক্লাস যদি অবশ্যই ভালো লেগে থাকে, তোমার বন্ধুদের, তোমার যারা আছে আশেপাশে, তোমাদের অবশ্যই জানিয়ে দিবা, আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এর পরবর্তী কোনো ক্লাসে। আর তোমাদের যে চ্যাপ্টারটা আগে প্রয়োজন সেটা আমাকে একটু কমেন্টে জানিও, তো আমি ওই চ্যাপ্টারে আগে ক্লাস দিব।